প্রথমবার টাউন হলে ঢুকলাম, তো আমি একদম প্রথমবার মিউজিয়ামে আসার মতন ঘুরে ঘুরে দেখছিলাম, উইকিপিডিয়ায় ইতিহাস পড়ছিলাম। তো অবশ্যই ঐতিহাসিক জায়গা এবং ভাল লাগছে এরকম একটা ছবি যেটার অংশ হতে পেরে খুবই ভাল লাগছে আমার। হয়তো ট্রেলার লঞ্চের তারা অতটা বুঝে, কিন্তু যখন ছবিটার সঙ্গে আলটিমেটলি কানেক্ট করবেন তখন হয়তো বোঝা যাবে যে কোথাও একটা যোগসূত্র আছে, যে কারণে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। অন্য যে কোনো জায়গায় তো করা যেত, তাই তো হয়। ফলে এই জায়গাটার মধ্যে একটা অদ্ভুত, তার স্ট্রাকচারের মধ্যে সব কিছুর মধ্যে যে একটা অদ্ভুত প্রাতিষ্ঠানিক একটা চেহারা আছে, আমাদের ছবিটার মধ্যেও তাই। এবং সেই প্রতিষ্ঠানের ভেতরে নানান রকমের গোলমাল, তাদের ভেতরে খটামটি, তাদের ভেতরে পাওয়া না পাওয়াগুলো, যেগুলো বহুবার আপনাদের সঙ্গে এর আগে কথা হয়েছে, নানান রকম ইন্ট্রোস্পেকশনস চলতে থাকে। সো আই ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আজকে পুরো সত্যিটা যাতে না বেরোয় আমরা সবাই তাই চেষ্টা করব, সবাই চেষ্টা করব যে আজকে অতটা সত্যি না বেরোক, যতটুকু সত্যি বলে আজকে মনে হবে ততটা সত্যি বলে আসলে কিছু নেই, এরকম আমরা চাই। তারপর ছবিটা এলে তখন আসলটা বেরোক। তবে হ্যাঁ, আজকে আমরা সাদা কালো হয়ে আছি ঠিকই, সাদা কালো দেখতে লাগলে আমরা সাদা কালো নই। হয়তো হতে পারে যে আপনাদের একটা অর্থে মানে একটা কীরকম বলবো, যে একটা ধোঁকা দেওয়ার জন্য আমরা সাদা কালো পরে থাকতে পারি, আমরা যেরকম দেখাচ্ছি আমরা সেরকম কেউই সেরকম নই। ছবিটা নিয়ে এটা আমার ড্রিম প্রজেক্ট। এটা 2011 সালে আমি ঋতুদাকে প্রথম স্ক্রিপ্টটা শুনিয়েছিলাম। ঋতুদা মেনটেন দিস ইজ ওয়ান অফ মাই ফাইনেস্ট স্ক্রিপ্টস, অ্যান্ড ঋতুদার একটা রোল করারও কথা ছিল, যে রোলটা ভেরি ইন্টারেস্টিংলি পরম করছে। এর আগে চতুষ্কোণের রোলটাও অরিজিনালি ঋতুদাকে পিচ করেছিলাম, ঋতুদার করা কথা ছিল, সেটাও পরম করেছিল। ইভেনচুয়ালি যখন বহু বছর পরে আমি রিভাইভ করি, এটাও যখন রিভাইভ করলাম বহু বছর পর, সেটাও খুব কোয়ার্ক অফ ফেট ফাইনালি পরমই করছে রোলটা। সো মেবি হি ইজ ওয়াচিং ফ্রম অ্যাবাভ। আমি সত্যি জানি না যে সুজিত এটা অনেকদিন ধরে বানাতে চায়, সেটা আমি জানি, কিন্তু আমি এটা জানি না যে ও প্রথম থেকে এই চরিত্রটার মধ্যে সেই বিশেষত্বটা বা সেই বৈশিষ্ট্যটা ছিল কি না। আমায় যখন করতে বলা হয় তখন সেটা ওই ব্রিফটা শুদ্ধই আসে আমার কাছে, এবং আমি তারপর সেটাকে যথাযথ যথাযোগ্য যথাসাধ্য সুবিচার করার চেষ্টা করেছি সেটার প্রতি। ঋতুদাকে যে একবার অ্যাপ্রোচ করা হয়েছিল অনেক দিন আগে, সেটা আমাকে সুজিত বহু বছর আগে বলেছিল, কিন্তু সেটা কোন চরিত্রের জন্য সেটা আমি জানি না। এটা এই ছবিটা শ্যুট শুরু করার পরে আমি জানতে পারি যে ঋতুদাকেও এই চরিত্রটার জন্যই একবারও অ্যাপ্রোচ করেছিল। আমার ক্যারেক্টারটা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ে কাজ করে, রূপা চরিত্রের নাম, এবং ভীষণ নাকুচু স্নুটি, এবং মনে করে যে কলকাতায় ভালো কিছু আর হয় না, কিছু হবার নেই কলকাতার, এবং বম্বেই আসলে জায়গা যেখানে সব কিছু ভালো হয়। সো এরকম একটা চরিত্র, স্মার্ট এবং কিন্তু খুব নাকুচু। লোকটা খুব মেটিকিউলাস, লোকটা বাড়তি কথা বলে না, কিন্তু ওই স্যার জানে স্যারকে কতটা তেল মারলে কতটা কাজ হয়, এবং নিজের কাজটুকু বুঝে নেন। বেকার প্রশ্ন করা, ফালতু নাক গলিয়ে দেওয়া, এক্সট্রা, খুব মেটিকিউলাস চরিত্র। আপাতত এই বাকিটা বলবো না। আমার চরিত্রের নাম অরুন্ধতী একজন ফিল্ম মেকার। সে লাভ ডিয়াজের ভক্ত, এবং টু বি ভেরি অনেস্ট, যদিও একটু পলিটিক্যালি ইনকারেক্ট, অরুন্ধতী আঁতেল। আর অরুন্ধতী মনে করে পুরুষরাই সব নষ্টের গোড়া, এবং সে ফেমিনাজি। আমরা একটা সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে লড়ছি। তাতে আমার চরিত্রের নাম সাদিক, যার একটা ছোটোবেলা রয়েছে যেটা রেল লাইনের ধারে বস্তিতে, এবং সেখানে তার ছোটোবেলায় খুঁড় চলেছে, তার অনেক ঝামেলার মধ্যে দিয়ে বড় হয়েছে, এবং তার ধর্ম, যেহেতু সে একটা অন্য ধর্ম থেকে বিলং করে, সেই ধর্মের জন্য তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছোটোবেলা থেকে সমস্যা পোহাতে হয়েছে। কিন্তু সে আজকে একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে সে একটা জাজমেন্ট পাস করতে পারে। সেখানে সেই কী সিদ্ধান্ত নেয়? সিদ্ধান্ত নেওয়া বাকি নেই, কিছু সিদ্ধান্ত পেন্ডিং আছে, হয়তো নিয়ে নেব, কিন্তু একটা সিদ্ধান্ত আর নেওয়া হয়নি, আর নেবই না, আলমারিতে তুলে রেখেছি, এই রকম নেই। সিদ্ধান্ত নিয়ে নেবো ফাইনালি। এরকম অনেক সিদ্ধান্ত রয়েছে গো, যেগুলো এখনো অবধি নিয়ে উঠতে পারিনি, কিন্তু আশা করছি নতুন বছর নিয়ে ফেলবো হয়তো কখনো। আমার সিদ্ধান্ত আমি নিয়েছি এবং ভবিষ্যতেও নেব। যেটা নেব সেটা আমার অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। অভিনেতারা তো বাঘা বাঘিনী সব আছে এর মধ্যে, হ্যাঁ, এবং তারা প্রত্যেকে দুর্দান্ত কাজ করেছেন, এবং এই 12 জন অভিনেত্রী, এরা সবাই প্রতিদিন প্রত্যেক কটা দৃশ্যে
নিজেকে নিংড়ে দিয়েছেন এবং এই প্রথম আমি একটা সিনেমা 8-9 দিন রিহার্সাল করে তারপর করেছি। না, তাবড় অভিনেতা বলে সবাই সত্যি 12 জন, কিন্তু আমি বলছি না আমার কথা, কিন্তু এদেরকে যে এক জায়গায় আনা, এদেরকে নিয়ে যে এইরকম কাস্টিংকে নিয়ে যে শুটিংয়ের বাদেও 6-7 দিন বসিয়ে রিহার্সাল করানো যায়, অল ক্রেডিট গোজ টু সৃজিত মুখার্জি ভাই। আমরা সবাই ভাবছি যে এতজন আর্টিস্ট, 12 জন কাস্ট, সৃজিত কি পাগল হয়ে যাবে? তবে কৌশিক গাঙ্গুলি, কৌশিকদা যেটা খুব রাইটফুলি বলেছেন যে সৃজিতের আমাদের কাউকে ম্যানেজ করতে হয়নি, আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে এত মত্ত ছিলাম, এত আনন্দ করে কাজ করেছি, এত ভালো লাগার নিয়ে কাজ করেছি যে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এটা যে ছবি এবং যে নাটক, অ্যাকচুয়ালি এক রুকা ফ্যাসা এনএসডিতে করা একটা নাটক, সেই নাটকটা থেকে একটা সিনেমা হয় বাসু চ্যাটার্জি, ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন অফ আনাদার প্লে। সো সেই অ্যাডাপ্টেশনের এটা অ্যাডাপ্টেশন, এবং এটা আমি প্রথম মাইন্ড গেম বলে একটা নাটক করেছিলাম ব্যাঙ্গালোরে, সেই স্ট্রাকচারেই করা, অরিজিনাল টেক্সটটাকে ভেঙে চুড়ে একদম নতুন করে রিইনভেন্ট করা। সো হোপফুলি যারা ভাবছেন যে নতুন কি, তারা নতুন অনেক কিছু পাবেন। কিন্তু সেই নাটককে অতিক্রম করে একটা অন্য স্পেসে সৃজিত এই ছবিটাকে নিয়ে গেছে এবং সিনেমার ফর্ম নিয়ে আমি দেখছি দিনের পর দিনও নানা রকম গবেষণা করছে এবং এই ছবিতেও নানা রকমের এক্সপেরিমেন্ট করেছে সৃজিত। অ্যাজ আ ফিল্ম মেকার এই ছবিটার গুরুত্ব আমার কাছে অনেক বেশি সৃজিত মুখার্জির জন্য। হতে পারে যেটা একটা রুকা হুয়া ফয়সালার রিমেক, কিন্তু এটা সৃজিত মুখার্জি যেটা রুকা হুয়া ফয়সালার রিমেক বানাচ্ছে, অতএব এটা রুকা হুয়া ফয়সালা নয়, এটা কিন্তু সত্যি বলে সত্যি কিছু নেই, কঠিন বলে কঠিন কিছু নেই আসলে। তার কারণ সত্যি জিনিসটা সত্যি সত্যি আপেক্ষিক, ডিপেন্ড করে কে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে একটা ঘটনাকে দেখেছে এবং কে কোন পক্ষ নিচ্ছে তার উপরও নির্ভর করে অনেকটা। আমি বলবো যে প্রত্যেক মানুষের জন্যই কিছু না কিছু টেক অ্যাওয়ে আছে এই ছবিটা থেকে, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই ছবিটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি, কারণ এর মধ্যে আমাদের সমাজের এই সময়কার পুরো ছবিটা উঠে এসছে, এবং সেটা রিলিজিয়ান বলো বা পলিটিক্স বলো বা জেন্ডার বায়াস বলো, এই সমস্ত ইস্যুস, এখনকার কন্টেম্পোরারি ইস্যুস, রেলিভেন্ট ইস্যুস এই ছবিটাতে অ্যাড্রেস করা হয়েছে। এই ছবিতে যেটা ইম্পর্টেন্ট বেশি আমি বলবো আমার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই যে মানে ফিজিক্যাল যে প্রতিবন্ধকতাগুলো ছিল বা প্রতিকূলতা যেগুলো ছিল, গরম, কখনো কখনো জল, কখনো কাঠফাটা রোদ, কখনো ভ্যাপসা গরম জঙ্গলের মধ্যে, কখনো গলফ কোর্সে জুন মাসের কাঠফাটা রোদ, এইগুলোর মধ্যে আমার যে অবতারটা, মানে আমার যে চেহারা, আমার যে লুকটা এবং যে বৈশিষ্ট্যটাকে সেটাকে ধরে রাখা, সবটার মধ্যে একটা কনসিস্টেন্সি মেনটেন করা, সেইটা বরঞ্চ আমার মনে হচ্ছে যে অভিনেতা হিসেবে সব থেকে বেশি আমার কাছে অন্তত এই ছবিতে চ্যালেঞ্জ যেরকম, হ্যাঁ অফকোর্স চ্যালেঞ্জটা দ্বিগুণ হয়ে যায়, কারণ অনেক সময় বলা হয় যে আবার কেন নারী চরিত্র ঢোকানো হয়েছে, সবসময় একটা কথা হয় আবার কেন নারী চরিত্র ঢোকানো হয়েছে, কিন্তু যখন আজকের দিনে দাঁড়িয়ে নারীরা পুরুষদের সাথে সমান তালে তাল মিলিয়ে কাজ করছেন, যে কোনো ফিল্ডে কাজ করছেন তারা এবং এক্সেল করছেন, তাহলে কেন এই চরিত্র নয়। এবং তুমি যদি তখনকার টাইম দেখো, যেহেতু এই ছবিটি এখনকার টাইমে সেট, কন্টেম্পোরারি, তাই জন্য এই সময় দাঁড়িয়ে সৃজিতদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো নারী চরিত্র ইনকর্পোরেট করার জন্য। 23 জানুয়ারি আমার আর সৃজিতের জন্য একটা ইম্পর্টেন্ট ডেট, বিকজ শেষবার যখন সৃজিত আর আমি একসঙ্গে 23 জানুয়ারি মানে এই ছুটিটার সময় যখন একটি ছবি আমাদের একসঙ্গে মুক্তি পেয়েছিল, সেই ছবিটার নাম হচ্ছে দ্বিতীয় পুরুষ, যেটি সাংঘাতিক সফল ছিল এবং এখনও লোকের মুখে মুখে ফেরে। খুব বেশি দিন আগে না, বছর 4 আগে আর কি, 4-5 বছর আগে। তো 23 জানুয়ারি এবারও চাইব যে যদিও ছবিতে আমি ছাড়া আরও অনেকে আছেন, কিন্তু সকলের জন্যেই, ছবির জন্যে, এই নাটকটি যাদের পড়া বা যাদের জানা তাদের জন্যে, আমার জন্যে, সৃজিতের জন্যে, প্রতিটা অভিনেতার জন্যে খুবই বিশেষ 23 জানুয়ারির দিনটা। এবং যে মানুষরা যারা ট্রেলার টিজার দেখে আগ্রহ বোধ করছেন, তারা যদি তাদের বাড়ির কাছে সিনেমা হলগুলিতে এসে ছবিটি দেখেন তাহলে বড় ভালো হয়। দর্শক দেখলে বুঝতে পারবেন যে চরিত্রগুলো, প্রত্যেকটা চরিত্র কীভাবে একটু একটু করে সারা ছবির মধ্যে দিয়ে বদলে বদলে যাচ্ছে। আমি প্রচণ্ড হোপফুল এই কাজটা নিয়ে। অতএব সেই ছবিটাও আসলে কি হলো সেটা দেখতে 23 তারিখ আপনারা হলে চলে আসবেন। 23 তারিখ থেকে আমাদের ছবি মুক্তি পাবে, তখন দেখবেন। 23 তারিখ না এলে মিস করে যাবেন। আর আরেকটা কথা বলছি, ছবি শেষ না হলে উঠে যাবেন না। তাই প্লিজ আপনাদের কাছের দূরের যেখানেই রিচের সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুন। সত্যি বলে সত্যি কিচ্ছু নেই, সবই মায়া।